পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির শুক্রবার ইরানের রাজধানী তেহরান পৌঁছেছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ISNA এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সফরকালে পাকিস্তানি সেনাপ্রধান ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। আলোচনায় দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে বৈঠক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, ভূ রাজনৈতিক উত্তেজনা এবং দুই প্রতিবেশী দেশের সম্পর্ক জোরদারে গুরুত্ব বহন করছে এই সফর। যুদ্ধ বন্ধ ও কূটনৈতিক সমাধান নিয়ে আলোচনা করতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নাকভি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে শুক্রবার বৈঠক করেছেন তেহরানে। তবে ইউরেনিয়ামের মজুদ, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ এবং পরমাণু নীতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার মূল বিরোধগুলোর জট এখনও পুরোপুরি খোলেনি। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, আলোচনায় ভালো কিছু লক্ষণ দেখা গেলেও তেহরান হরমুজ প্রণালীতে কোনো ধরনের টোল আরোপের চেষ্টা করলে প্রকৃতপক্ষে কোনো সমাধান সম্ভব নয়। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আরও জানাচ্ছেন নাহিদা রিন্থি। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধ অবসানে একটি সমঝোতার পথ খুঁজে বের করতে সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করছে পাকিস্তান। তবে দুদেশের মধ্যে পরমাণু কর্মসূচি ও হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ইস্যুতে এখনও মতবিরোধ ও পাল্টাপাল্টি বক্তব্য অব্যাহত রয়েছে। মূলত যুদ্ধ বন্ধের আলোচনা করতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নাকভি। ইরানের কাছে যুক্তরাষ্ট্রের সর্বশেষ বার্তা পৌঁছে দেওয়ার মাত্র দুদিন পর শুক্রবার তেহরানে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের অবসান ও দুপক্ষের মধ্যকার দূরত্ব কমিয়ে একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরির লক্ষ্যেই পাকিস্তান এই আলোচনার উদ্যোগ নিয়েছে। যদিও ইউরেনিয়ামের মজুদ এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার মূল বিরোধগুলো এখনও কাটেনি। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, আলোচনায় বেশ কিছু ভালো লক্ষণ দেখা গেছে। তবে তেহরান হরমুজ প্রণালীতে কোনো ধরনের টোল আরোপের চেষ্টা করলে কোনো সমাধান সম্ভব নয়। বিশ্বের প্রায় 1/5 তেল ও LNG সরবরাহ এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধ শুরুর পর থেকে এই আন্তর্জাতিক জলপথ দিয়ে অধিকাংশ জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিজেদের নিয়ন্ত্রণে নেবে। যদিও তেহরানের দাবি, পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। অন্যদিকে ইরানের দুটি ঊর্ধ্বতন সূত্র রয়টার্সকে জানায়, দেশটির সর্বোচ্চ নেতা মুস্তফা খামিনি এক নির্দেশনায় জানিয়েছেন, ইউরেনিয়াম কোনোভাবেই দেশের বাইরে যাবে না। নাহিদা রিন্থি, ৭১। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ঘিরে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ। যুক্তরাষ্ট্র চাইছে এই মজুদ সরিয়ে নিতে, তবে তেহরান তা দেশের বাইরে পাঠাতে নারাজ। কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই উপাদান আদৌ নিরাপদে স্থানান্তর সম্ভব কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, বিশেষ এক ব্যবস্থায় ইউরেনিয়াম সরানো সম্ভব হতে পারে। এজন্য মানতে হয় নানা নির্দেশনা। বিস্তারিত অরিসুল ইসলামের প্রতিবেদনে। ইরানের ইউরেনিয়াম এখন মধ্যপ্রাচ্যের কূটনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। তাদের ইউরেনিয়ামের মজুদ যে কোনো অবস্থায় নিয়ন্ত্রণে নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। যদিও ইরানের স্পষ্ট বার্তা, ইউরেনিয়াম বিদেশে পাঠানো হবে না। বর্তমানে ইরানের কাছে আনুমানিক 440 কেজি ইউরেনিয়াম আছে, যা 60% বলে ধারণা করা হচ্ছে। যদিও এখনও অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90% পৌঁছায়নি, তবে বিশেষজ্ঞরা বলছেন এই পর্যায় থেকে খুব দ্রুত অস্ত্রমানের ইউরেনিয়াম তৈরি সম্ভব। এই সমৃদ্ধ ইউরেনিয়ামের বেশিরভাগই সংরক্ষণ করা হয় ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড গ্যাস আকারে, আর এটি সবচেয়ে বড় ঝুঁকির কারণ। এই গ্যাস বাতাসে ছড়িয়ে পড়লে তা প্রাণঘাতী হতে পারে। তবে আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA বলছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এটি নিরাপদে পরিবহন করা সম্ভব। এজন্য ব্যবহার করা হয় বিশেষভাবে তৈরি টাইপ 30B কন্টেইনার। শক্তিশালী স্টিলের তৈরি এসব সিলিন্ডার উচ্চ তাপমাত্রা ও
চাপ সহ্য করতে পারে। এছাড়া সম্ভাব্য পারমাণবিক বিক্রিয়া ঠেকাতে কন্টেইনারগুলো ছোট আকারে তৈরি করা হয় যাতে তেমন ক্ষতির ঝুঁকি না থাকে। ইতিহাসেও রয়েছে এমন স্থানান্তরের নজির। ৮০-র দশকে চিকিৎসা কাজে ব্যবহারের জন্য কানাডায় ইউরেনিয়াম পাঠাতো যুক্তরাষ্ট্র। এছাড়া ১৯৯৪ সালে কাজাখস্তান থেকে ৬০০ কেজি অস্ত্রমানের ইউরেনিয়াম গোপনে যুক্তরাষ্ট্রে সরিয়ে নেওয়া হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদে সরানো সম্ভব হলেও ইরানের জন্য এখন মূল চ্যালেঞ্জ রাজনৈতিক আস্থা ও কূটনৈতিক সমঝোতা। অরিসুল ইসলাম, ৭১। গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে গাজাগামী সুমুদ ফ্লোটিলা থেকে আটক শতাধিক কর্মী তুরস্কে পৌঁছেছেন। তারা অভিযোগ করেছেন আটক অবস্থায় তাদের উপর নির্যাতন ও দুর্ব্যবহার করা হয়েছে। যুদ্ধবিরতির আলোচনা চললেও গাজা জুড়ে থেমে নেই হামলা ও পাল্টা আক্রমণ। স্থানীয় সময় বৃহস্পতিবার গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুসের আল বাওয়াসি এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। বাস্তুচ্যুতদের একটি তাঁবু লক্ষ্য করে চালানো হামলায় কয়েকজন ফিলিস্তিনি হতাহত হন। এলাকাটি বর্তমানে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। বৃহস্পতিবার রাত থেকে আলাদা হামলায় আরও কয়েকজন নিহত হয়েছেন, যাদের মধ্যে এক শিশুও রয়েছে। মানবিক সহায়তা সংস্থাগুলো বলছে নিরাপদ আশ্রয়েও এখন মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। ইরানের মিনাবে মার্কিন হামলায় বিধ্বস্ত স্কুলটি বিপ্লবী গার্ড বাহিনীর ক্ষেপণাস্ত্র ঘাঁটির সঙ্গে যুক্ত ছিল এমন দাবি করেছে ওয়াশিংটন। তবে হামলায় নিহত শিশুদের স্বজনরা দাবি প্রত্যাখ্যান করে বলেছেন স্কুলটি সম্পূর্ণ বেসামরিক শিক্ষা প্রতিষ্ঠান। বিস্তারিত আরাফাত ইসলামের প্রতিবেদনে। দক্ষিণ ইরানের মিনাব শহর, এখানকার একটি স্কুলে ভয়াবহ হামলার কয়েকদিন পর সামনে এসেছে ধ্বংসযজ্ঞের ছবি। ওই হামলায় নিহত প্রায় ১৭০ জনের বেশিরভাগই শিশু। হামলার পর থেকে ঘটনাটিকে ধামাচাপা দিতে একের পর এক মন্তব্য করছে ওয়াশিংটন। কখনো বলছে ইরান নিজেই চালিয়েছে হামলা, আবার বলা হচ্ছে স্কুলের ভেতরে ছিল ক্ষেপণাস্ত্রের ঘাঁটি। সন্তান হারানো মায়েরা এসব দাবি অস্বীকার করে অভিযোগ করেন সম্পূর্ণ বেসামরিক শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে মার্কিন ইসরায়েল বাহিনী। তারা কোনো সামরিক সদস্য ছিল না, তাদের কাছে কোনো অস্ত্র ছিল না, তারা কোনো সামরিক স্থাপনা তো ছিল না, তারা ছিল নিরীহ অসহায় শিশু। একজন অভিভাবক জানান, অনেক মরদেহ ২৪ ঘন্টা পর উদ্ধার করা হয় এবং তখন সেগুলো আর চেনার মতো অবস্থায় ছিল না। ওদের অপরাধ কি ছিল? প্রি স্কুলের শিশু থেকে শুরু করে বড় শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক সবাই সেখানে ছিল। ইরান এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে, যদিও ইসরায়েল জানিয়েছে ওই এলাকায় কোনো অভিযানের বিষয়ে তারা জানেই না। মার্কিন সেন্ট্রাল কমান্ড প্রধান জেনারেল ব্র্যাড কুপার বলেন, ঘটনাটির তদন্ত জটিল এবং স্কুলটি ক্ষেপণাস্ত্রের ঘাঁটির ভেতরে ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি। তবে তদন্ত শেষ হলে পুরো বিষয়টি প্রকাশ করা হবে বলেও জানান। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরু করলে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এরপর আঞ্চলিক উত্তেজনা আরও বেড়ে যায়। পরবর্তীতে যুদ্ধবিরতি ও আলোচনার উদ্যোগ নেওয়া হলেও এখনও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। একই সাথে হরমুজ প্রণালী ও ইরানি বন্দর ঘিরে উত্তেজনা এখনও তুঙ্গে। মিনাবের এই হামলা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন বিতর্ক আরও জোরালো হচ্ছে। বেসামরিক হতাহতের দায় এবং সামরিক অভিযানের বৈধতা নিয়ে তদন্ত প্রতিবেদনের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। আরাফাত ইসলাম, ৭১। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তুলসী গ্যাবার্ড। শুক্রবার পদত্যাগটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করেন। এতে গ্যাবার্ড বলেন, দায়িত্ব পালনের সুযোগ দেয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি তিনি কৃতজ্ঞ। পদত্যাগপত্রে জানান, তার স্বামী সম্প্রতি বিরল হাড়ের ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তিনি পারিবারিক কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। পরিবারের পাশে থাকার জন্যই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন। ট্রাম্পও তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আগামী 30 জুন গ্যাবার্ড প্রশাসন থেকে বিদায় নেবেন। এ সময় ট্রাম্প তাঁর কাজের প্রশংসা করেন। প্রেসিডেন্ট আরও জানান, বর্তমান ডেপুটি ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স অ্যারন লুকাস ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন। ইরাক যুদ্ধে অংশগ্রহণকারী সাবেক সামরিক কর্মকর্তা গ্যাবার্ড দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের বিদেশি সামরিক হস্তক্ষেপ বিরোধী অবস্থানের জন্য পরিচিত ছিলেন। ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণে নিজেদের ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে যাওয়ার আশঙ্কায় তাইওয়ানের সঙ্গে প্রস্তাবিত $14 বিলিয়ন অস্ত্র বিক্রি সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হংকাও এ তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন সিনেটের এক শুনানিতে হংকাও আইন প্রণেতাদের জানান, অপারেশন এপিক ফিউরির জন্য প্রয়োজনীয় যুদ্ধাস্ত্রের যোগান নিশ্চিত করতেই এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তবে তিনি আশ্বস্ত করে বলেন, ট্রাম্প প্রশাসন যখনই উপযুক্ত মনে করবে তখনই এ বিদেশি সামরিক বিক্রয় প্রক্রিয়া আবার চালু হবে। তবে অস্ত্র চুক্তির এই সিদ্ধান্ত এখন নির্ভর করছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ওপর। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় সামরিক বাহিনীর পৃথক অভিযানে সশস্ত্র গোষ্ঠী তেহরিকি তালিবান পাকিস্তানের এক কমান্ডার সহ 23 জন নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত 48 ঘণ্টায় দত্তা খেল, স্পিনওয়াম এবং বান্ন অঞ্চলে এসব অভিযান পরিচালিত হয়েছে। অভিযানের সময় বিভিন্ন জঙ্গি আস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ভারত সমর্থিত ফিতনা আল খাওয়ারিজ গোষ্ঠীর শীর্ষ নেতা জানমির ওরফে তুর সাকিবও রয়েছে। এদিকে অভিযান চলাকালে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক এবং আইইডি উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী। এছাড়া টিটিপির বিভিন্ন গোপন ঘাঁটির ভূগর্ভস্থ সুড়ঙ্গ ও বাংকারও ধ্বংস করা হয়েছে। লেবাননের রাজধানী বৈরুতে যুদ্ধ আর বাস্তুচ্যুত জীবনের কঠিন বাস্তবতার মধ্যেও শিশুদের নতুন আশার পথ দেখাচ্ছে মার্শাল আর্ট প্রশিক্ষণ। কোচ হাসান সাইফ এদ্দিন আশ্রয় কেন্দ্রে থাকা শিশুদের নিয়ে চালাচ্ছেন বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম। খেলাধুলার মাধ্যমে শিশুদের মানসিক চাপ কমানো এবং আত্মবিশ্বাস গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। আরও জানাচ্ছেন দেওয়ান মোবাশির হোসেন। লেবাননের রাজধানী বৈরুত, যুদ্ধ আর বাস্তুচ্যুত জীবনের কষ্টে যেখানে থেমে গেছে হাজারো শিশুর শৈশব, সেখানেই নতুন আশার আলো দেখাচ্ছেন মার্শাল আর্ট প্রশিক্ষক হাসান সাইফ এদ্দিন। বাস্তুচ্যুত শিশুদের নিয়ে শুরু করেছেন বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম। খেলাধুলার মাধ্যমে শিশুদের ভয়, আতঙ্ক আর মানসিক চাপ ভুলিয়ে রাখাই তার লক্ষ্য। নানা বয়সী শিশুদের নিয়ে প্রতিদিন চলছে অনুশীলন। ঘুষি, কিক আর আত্মরক্ষার কৌশল শেখার পাশাপাশি তারা শিখছে আত্মবিশ্বাস আর একে অপরের পাশে দাঁড়ানোর পাঠও। আমি চাই বাচ্চারা বাইরের ভয়ঙ্কর পরিস্থিতি কিছু সময়ের জন্য হলেও ভুলে থাকুক। তারা একসাথে অনুশীলন করছে, আনন্দ পাচ্ছে। একদিন বড় চ্যাম্পিয়ন হবার স্বপ্ন দেখে তারা। হাসান নিজেও বৈরুতের দক্ষিণাঞ্চল থেকে পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন স্পোর্টস সিটি শেল্টার এলাকায়। সেখানেই এক রাতে একা অনুশীলন করতে গিয়ে এই উদ্যোগের চিন্তা মাথায় আসে তার। আমি তাদের একসাথে রাখি যেন তারা একে অপরকে চিনতে পারে, ভালোবাসতে শেখে। খেলাধুলা তাদের নতুন স্বপ্ন দেখাচ্ছে। ভবিষ্যতে তাদের মধ্যে থেকেই কেউ হয়তো বিশ্ব ময়দানে লেবাননের পতাকা উঁচু করবে। লেবাননের আশ্রয় কেন্দ্রগুলোতে মানবেতর জীবন কাটাচ্ছে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ, যার সংখ্যা 1,29,000-এরও বেশি। এমন পরিস্থিতিতে শিশুদের মানসিকভাবে শক্ত রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন এই কোচ। দেওয়ান মুবাশিরা হোসেন, 71। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।